আসসালামু আলাইকুম। এখন আমরা ডাটা স্ট্রাকচার ক্লাস শুরু করতে যাচ্ছি। ডাটা স্ট্রাকচারও কিন্তু প্র্যাকটিক্যাল আছে। তার আগে আমি আপনাদেরকে থিওরি বিষয়ের সিলেবাসটা একটু দেখাই দিতে চাচ্ছি। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার ক্লাসে থিওরি সাবজেক্টের সূচিপত্রটা দেখেন। প্রথম অধ্যায় আছে ডাটা স্ট্রাকচারের ধারণা, তারপর আছে অ্যালগরিদমের মৌলিক ধারণা, অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্যাগ এবং কিউ এগুলো নিয়ে কথাবার্তা, তারপর সার্চিং এর কার্যপ্রণালী, সর্টিং এর কার্যপ্রণালী, গ্রাফ এন্ট্রি, এই 6টা অধ্যায়। এরপর ব্যবহারিক। তো এখন কথা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন রাখতে হবে ডাটা স্ট্রাকচার জিনিসটা কি। আমাদের প্রত্যেকটা কম্পিউটারে কোন নির্দিষ্ট তথ্য সংরক্ষণের জন্য কিছু ডাটা লাগে, মানে সারিবদ্ধভাবে সংরক্ষণের জন্য। সেই কাজটাই হচ্ছে ডাটা স্ট্রাকচারের কাজ। এই সাবজেক্টের নাম কি? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। অলরেডি আমরা অ্যালগোরিদম দেখছি। কোথায় দেখছি বলেন তো? পাইথনের প্র্যাকটিক্যাল ক্লাসে ওখানে দেখছিলাম অ্যালগোরিদম গুলো। কোথায় বলতেছি? এখানে। এগুলো হচ্ছে অ্যালগোরিদম, মানে একটা যৌক্তিক সারিবদ্ধ কথা, মানে এটার চিত্ররূপটা হচ্ছে ফ্লোচার্ট, কিন্তু যৌক্তিক সারিবদ্ধ কথা হচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ কথা হচ্ছে, এটা হচ্ছে অ্যালগোরিদম। স্টার্ট করব, এরপর ইনপুট নিব, কি ইনপুট নিব? ফারেনহাইট ইনপুট নিব, তারপর কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস, তারপর প্রিন্ট দ্য সেলসিয়াস, তারপর এন্ড, কাজটা এন্ড করব আমরা। তো এখন এটা অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা আমরা ডাটা ওয়াইজ সারিবদ্ধভাবে সংরক্ষণ করব বা সাজিয়ে রাখবো, সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচারের কাজ। তথ্য উপাত্ত সংরক্ষণ করে সাজিয়ে রাখাই হচ্ছে ডাটা স্ট্রাকচারের কাজ। আশা করি বোঝা গেছে। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি আবার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আপনাদেরকে আমি প্রথমে কি প্র্যাকটিক্যাল দেখাবো নাকি থিওরি দেখাবো? আচ্ছা, ঠিক আছে। আমার নিজস্ব কতগুলা আছে। প্রথমে আগে ডাটা স্ট্রাকচার ভূমিকাটা দেখি, যেটা আমি মাত্র বললাম। ডাটা স্ট্রাকচার আগে আমরা ডাটা কি সেটা জানি। ডাটা মানে কি? ইনফরমেশন বা তথ্য, ঠিক আছে, যেটা কম্পিউটার ভাষায় চিহ্ন, সংখ্যা, ছবি অথবা নম্বরকেই ডাটা বলে। মানে কম্পিউটারের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু জিনিসই হচ্ছে ডাটা, কোনো কিছুই ফেলনা না, সবকিছু এখানে ডাটা। এখানে আমি যা দেখতেছেন, আমার স্ক্রিনে যা দেখা যাচ্ছে সবগুলাই ডাটা। এক কথায় ডাটাকে জ্ঞানের সর্বনিম্ন লেভেল বা স্তর বলা যায় এবং ইনফরমেশনকে দ্বিতীয় স্তর বলা যায়। ল্যাটিন শব্দ ডেমান বা বহুবচনে ব্যবহৃত হয়ে ডাটা শব্দটি আসছে। আচ্ছা, এগুলো হিস্টোরি বলছে। আচ্ছা, ডাটার প্রকারভেদ। ডাটার প্রকারভেদ কি? বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন রকম ডাটার প্রয়োজন হয়। আমরা প্রাত্যহিক জীবন নিয়মে বিভিন্ন রকম ডাটা ব্যবহার করে থাকি, যেমন ধ্রুবক ডাটা মানে কনস্ট্যান্ট ডাটা, যেগুলো অপরিবর্তনীয় নয়। নিউমেরিক ডাটা মানে নম্বর ডাটা। ক্যারেক্টার ডাটা মানে ABCD, তারপর আর বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে সেটা। এগুলো হচ্ছে ডাটার প্রকারভেদ। আর এখানে নিচে একটা হায়ারার্কিক্যাল চার্ট দিছে, যেখানে ডাটা টাইপের কি একটা কনস্ট্যান্ট মানে অপরিবর্তনীয়, একটা ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। কনস্ট্যান্টের মধ্যে কি আছে? লজিক্যাল ডাটা, নিউমেরিক ডাটা, তারপর ক্যারেক্টার। আবার নিউমেরিক ডাটার মধ্যে আমরা কি পাই? ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার এবং ফ্লোট কি আমরা আশা করি জানি। বলেন তো ইন্টিজার এবং ফ্লোট মানে কি? পাইথনের প্র্যাকটিক্যাল সময় দেখছিলাম। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। তারপর ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে কি আছে? লজিক্যাল, নিউমেরিক,
ক্যারেক্টার। আচ্ছা, কনস্ট্যান্ট এবং ইন্টিজার কোনো স্বাভাবিক সংখ্যা স্যার। ইন্টিজার মানে স্বাভাবিক মানে পূর্ণ সংখ্যাই, ফ্লোট মানে দশমিক জি স্যার। সংখ্যা। তারপর নিউমেরিক এখানেও ইন্টিজার ফ্লোট। তার মানে ডাটা টাইপকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা কনস্ট্যান্ট ডাটা টাইপ, একটা হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ। এটা হচ্ছে বেসিক ডাটা টাইপের প্রকারভেদ। তো এখানে আলাদাভাবে বলা হয়েছে কোনটা কি, যে ডাটার মান কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, তাকে ধ্রুবক ডাটা বলে। যেমন আমরা পাই এর মান কি জানি, 3.1416, এটা অপরিবর্তনীয়শীল, তাহলে এটা একটা কনস্ট্যান্ট ডাটা। তারপর ই এর মান একটা আছে, সেটা 2.71, এটাও একটা কনস্ট্যান্ট ডাটা। তো কনস্ট্যান্ট ডাটা আবার দুই প্রকার, পূর্ণসংখ্যা ধ্রুবক ইন্টিজার যেটা বলছি, তারপর দশমিক ফ্লোটিং। এগুলো হচ্ছে পূর্ণসংখ্যা, যেগুলা এক মানে পূর্ণসংখ্যা, আর এগুলো হচ্ছে দশমিক। তারপর চলক বা ভেরিয়েবল ডাটা, সাধারণ অর্থে যে ডাটা মান পরিবর্তিত হয় তাকে চলক ডাটা বলে। একদম সিম্পল কথা। ডাটা প্রক্রিয়াকরণের পূর্ব এবং পরে চলকের মান পরিবর্তন হয়। সংখ্যা নিউমেরিক ডাটা কি, যে ডাটার সংখ্যাগত বা গাণিতিক নির্দিষ্ট মান থাকে তাকে নিউমেরিক বা সংখ্যাসূচক ডাটা বলা হয়। সংখ্যাসূচক ডাটা গাণিতিক অঙ্ক ব্যবহার করে লেখা হয়। বীজগাণিতিক চিহ্ন প্লাস বা মাইনাস সম্বলিত 0 থেকে 9 পর্যন্ত অঙ্কের সমন্বয়ে ডাটাকে নিউমেরিক ডাটা বলে। নিউমেরিক ডাটা আবার কি, দুই প্রকার, যেটা আমরা দেখছি পূর্ণ সংখ্যা এবং দশমিক, ইন্টিজার এবং রিয়েল। তারপর এগুলো তো পারবেন আপনারা আশা করি। তারপর হচ্ছে ক্যারেক্টার ডাটা কি, ক্যারেক্টার ডাটা ইংরেজি বর্ণ বা বর্ণ সমন্বয়ে গঠিত বা অঙ্কের সমন্বয়ে লিখিত ডাটাকে ক্যারেক্টার ডাটা বলে। আচ্ছা, একটা ভালো কথা বলতেছি, আমি যদি এগুলো হচ্ছে নম্বর, এগুলো নম্বর ডাটা, এরকম 0 1 দিছি, ঠিক আছে, কিন্তু যদি এগুলা ডাবল কোটেশনের ভিতরে থাকে, এখানে ডাবল কোটেশনের ভিতরে হবে এটা, একটু দেখি দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, আমি এখন এটা ডাবল কোটেশনের ভিতরে দিছি, এটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন, ব্লু থেকে গ্রিন হয়ে গেছে। মানে কি, এইটা হচ্ছে নম্বর ডাটা আর এটা হচ্ছে ক্যারেক্টার ডাটা। মানে এটাকে এখন ওরা মানে পাইথন কোড এটাকে নম্বর চিনতেছে না, এটাকে ক্যারেক্টার হিসেবে চিনতেছে। কেন বলতেছি, এই ডাবল কোটেশনের ভিতরে লিখছি বলে, ঠিক আছে, এটাকে ক্যারেক্টার ডাটা বলে। তো এখন এই জিনিসটা এখানে বলছে ক্যারেক্টার ডাটা কি, ক্যারেক্টার ডাটা হচ্ছে বর্ণ বা বর্ণ সমন্বয়ে গঠিত বা অঙ্কের সমন্বয়ে লিখিত। এই অঙ্কের সমন্বয়ে আমি এখন যেটা দেখাইছি সেটা, এটা হচ্ছে ক্যারেক্টার ডাটা। ক্যারেক্টার ডাটা অ্যাপোস্ট্রফি দ্বারা আবদ্ধ থাকে, মানে ওই ডাবল কোটেশন, অ্যাপোস্ট্রফি বলছি, ডাবল কোটেশন এটার ভিতরে আবদ্ধ থাকে। তো এখানে নিচের ডাটাগুলো যেমন এগুলা ইউনিভার্সিটি, নোমান, কম্পিউটার, ম্যাঙ্গো, এগুলো এগুলো কিভাবে লিখবো, ডাবল কোটেশনের ভিতরে লিখবো। এটা ক্যারেক্টার ডাটা হিসেবে ওরা চিহ্নিত করবে। আর যখন আমি বলবো এটার লেন্থ কত, তখন ওইটার লেন্থ কিভাবে হিসাব করবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার গুনবে ওরা, মানে সি একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার। স্যার এখানে যে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, এটা কি সবসময় প্লাস ব্র্যাকেট ব্যবহার করব নাকি অন্য কোনো ব্র্যাকেট ব্যবহার করা যাবে পাইথনে? পাইথন তো ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করে। এখানে হচ্ছে স্যার আবার থার্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে, কোথায় কোথায়, এই যে কম্পিউটার, না এটা থার্ড ব্র্যাকেট না তো, আর এটা পাইথনও না, এটা তো ডাটা স্ট্রাকচার পড়াচ্ছি আমি। এগুলো এমনি লেখছে দে ওইয়া, মানে দুইটা লেখছে দেরি, এর ব্র্যাকেট না, এমনি নরমাল আচ্ছা, তো এখন এখানে এটা গুনে দেখবে, এখানে আটটা আছে, ক্যারেক্টার আছে, COMPUTER, এখানে মোট 8টা ক্যারেক্টার আছে, তাহলে 8। তো আরেকটা এখন হচ্ছে লজিক্যাল ডাটা। লজিক্যাল ডাটা কি, অনেক সময় দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করার প্রয়োজন হয়। তো তুলনা করার প্রয়োজন হলে যে ডাটা ব্যবহৃত হয় তাকে লজিক্যাল ডাটা বা যুক্তিমূলক ডাটা বলে। মানে কি, সত্য মিথ্যা, ট্রু ফলস, হ্যাঁ না বা ইয়েস নো, ছোট বড়, স্মল লার্জ, এগুলো হচ্ছে তুলনা করা যুক্তিমূলক ডাটা। তো এই লজিক্যাল ডাটাগুলো সাধারণত বাইনারি 0 এবং বাইনারি 1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মানে 0-কে নো, ফলস ধরতে পারেন, আর 1-কে ইয়েস বা ট্রু ধরতে পারেন। এর নিচে এগুলো হচ্ছে লজিক্যাল ডাটার উদাহরণ, ট্রু, ফলস, ইয়েস, নো, অন, অফ, ওপেন সুইচ, ক্লোজ সুইচ। এখন খেয়াল রাখবেন, এগুলো কিন্তু এক ধরনের প্র্যাকটিক্যালের মৌখিক প্রশ্ন,
যৌক্তিকমূলক ডাটার উদাহরণ কি? ট্রু, ফলস, ইয়েস, নো, এগুলো বলবেন আপনারা। তাই থিওরি পড়লে প্র্যাকটিক্যালে মৌখিক প্রশ্নও কিন্তু পারা যায় ভালো করে বললে। ডাটা আইটেম, গ্রুপ আইটেম ও এলিমেন্টারি আইটেমের বর্ণনা। ডাটার একক মানকে ডাটা আইটেম বলে। গ্রুপ আইটেম হচ্ছে একটি ডাটা আইটেমকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তখন তাকে গ্রুপ আইটেম বলে। ধরি এমপ্লয়িজ নেম একটি ডাটা আইটেম, একে 3টি ক্ষুদ্র অংশে ভাগ করে এমপ্লয়িজ নেমকে, তখন কি থাকে? তার ফার্স্ট নেম থাকে, তার মিডল নেম থাকে, তার লাস্ট নেম থাকে। তাহলে এমপ্লয়িজ নেম এটা একটা ডাটা আইটেম, আর এই তিনটা হচ্ছে একটা গ্রুপ আইটেম। তারপর হচ্ছে কি এলিমেন্টারি আইটেম, কোনো ডাটা আইটেমকে যখন অন্য কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না তখন ওই ডাটা আইটেমকে এলিমেন্টারি আইটেম বলে। যে মোবাইল নম্বর, পাসপোর্ট নম্বর, এগুলো কিন্তু ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, এগুলো একটাই থাকে। তারপর অ্যাট্রিবিউটস এবং এন্টিটির বর্ণনা। অ্যাট্রিবিউটস কোনো একটি এন্টিটির চারিত্রিক গুণাবলীকে অ্যাট্রিবিউটস বলে। এখানে এন্টিটি হচ্ছে স্টুডেন্ট, একটা স্টুডেন্টের চারিত্রিক মানে মানে তার বৈশিষ্ট্য কি? তার অ্যাড্রেস আছে, তার নাম আছে, তার রোল নম্বর আছে, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে এন্টিটি। এর পাশে আমি যদি একটা টিচার লিখি, টিচারের একটা অ্যাড্রেস আছে, নাম আছে, তারপর টিচারের পজিশন আছে, তো এগুলো হচ্ছে ওগুলা ওই টিচারের অ্যাট্রিবিউট। আর টিচার হচ্ছে এন্টিটি, এখানে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি। তো একটি এন্টিটি হলো কোনো বস্তু, স্থান, ব্যক্তি, ধারণা বা কাজ যা কোনো প্রতিষ্ঠানের রেকর্ড বা ডাটা। এটা একটা ডাটা। একজন বিক্রেতাকে কোন কোন জিনিস বিক্রি করতে হয় তার তালিকা তৈরি করতে হয়। এই তালিকায় নাম, প্রাইস, ডেসক্রিপশন অন্তর্ভুক্ত থাকে। এগুলোকে এন্টিটি টাইপস বলে। ফিল্ড, রেকর্ড এবং ফাইলের বর্ণনা। ফিল্ড হচ্ছে কি? ডাটা সংগঠনের মানে ডাটা অর্গানাইজেশনের সময় কাজটি ঊর্ধ্বক্রমের ভিত্তিতে ফিল্ড, রেকর্ড ও ফাইলের সমন্বয়ে সম্পাদন করা হয়। অর্থাৎ কয়েকটি ক্যারেক্টার নিয়ে একটি ফিল্ড বা ক্ষেত্র তৈরি হয়। অন্যথায় একক মানসম্পন্ন ডাটাকে ডাটা আইটেম বলে। এক জাতীয় ডাটা আইটেমের ডাটা সমূহকে ডাটা ফিল্ড বলে। যে কোনো ডাটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ডাটা ফিল্ড থাকে। এখানে এগুলো সব কি? নাম। তাহলে এটা হচ্ছে একটা ডাটা, এটা হচ্ছে একটা ডাটা ফিল্ড। এই নেম এটা হচ্ছে একটা ডাটা ফিল্ড। আর এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা একটা ডাটা ফিল্ড। আর প্রত্যেকটা আলাদা আলাদা নিজস্ব একটা ফিল্ড, এগুলো প্রত্যেকটা আলাদাকে আবার নিজস্ব ফিল্ড বলে। তারপর রেকর্ড, রেকর্ড হচ্ছে রো বেস, এটা একটা রেকর্ড। তারপর এটা একটা রেকর্ড, এটাকে রেকর্ড বলে। যেটা বলছিলাম, রেকর্ডকে রো বা টাপল বলা হয়। কোন টেবিলের একটি রোকে একটি রেকর্ড বা টাপল বলে। অন্যথায় বিভিন্ন ফিল্ডের সংগঠিত ডাটাসেটকে রেকর্ড বলে। তারপর ফাইল, রেকর্ড সমূহ একটি সমষ্টিকে ফাইল বলে। একটি ফাইলে তথ্যসমূহ রেকর্ড আকারে সংগঠিত হয়, মানে এটা পুরোটাই একটা ফাইল ধরা হয় বললে। আচ্ছা, আপনাদেরকে হয়তো প্রশ্ন আসতে পারে ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য লেখো, তখন এটা ভালো করে পড়বেন। ডাটা স্ট্রাকচার সমূহের বৈশিষ্ট্য কি কি? বিভিন্ন রকম হতে পারে। নিজস্ব ডাটা অর্গানাইজেশন ডাটা যৌক্তিকমূলক বা গাণিতিক মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। তারপর ডাটা স্ট্রাকচারের গুণাগুণ, গুণাগুণের মধ্যে কি আছে? কারেক্ট কারেক্টনেস আছে, তারপর টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই তিনটা। স্যার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমাদেরকে মার্ক করে দিলে আমরা পড়ে নিতে পারবো। আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি স্ক্রল করে দেখে দিতে পারবেন। হ্যাঁ, বুঝছি আমি। হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে এখন যেটা বলছি ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্যটা দেখবেন, তাও গুণাগুণ, এই 3 রকম গুণাগুণ। তার ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা আসতে পারে, তাহলে প্রয়োজনীয়তা একটু দেখবেন। এখন এতক্ষণ আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে পড়ছি, এখন অ্যালগরিদম কি এটা একটু বলি। বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রথমে সমাধানের উপায় ঠিক করতে হয়। সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লেখা অবশ্যই, কিন্তু সাধারণত কোনো প্রোগ্রাম সরাসরি লেখা হয় না। যেমন যে কথাটা আমি বলছিলাম, আমরা যে এই প্রোগ্রামটা লিখবো, এটা কিন্তু আমরা সমস্যা পাওয়ার পর ডাইরেক্ট আমরা প্রোগ্রামে যাই না। আমরা আগে এটা অ্যালগরিদম লিখি, তারপর সেটা ফ্লো চার্ট চাইলে লিখতে পারি, তারপর আমরা কোডে যাই। ওই যৌক্তিকমূলক কথা থেকে আমরা কোডে আসি, সেটাই বলতেছি এখানে। আমরা সরাসরি কোডে যাই না।
প্রবলেমটি আমরা বিশ্লেষণ করি, মানে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পর সমস্যা পর্যায়ক্রমে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিভক্ত করে। সেইটাই হচ্ছে অ্যালগরিদম। তাহলে কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। তাহলে অ্যালগরিদম কোনো প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অ্যালগরিদম যদি সঠিক না হয়, আমি যদি এখানে বলি ইনপুট ফারেনহাইট না ইনপুট সেলসিয়াস, তাহলে এর আমার পুরো কোডটাই ভুলে যাবে। কারণ আমাকে বলছে সমস্যা কি বলছে, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করো। তা আমি যদি ইনপুটটা যদি আমি সেন্টিগ্রেডে দিয়ে রাখি, তাহলে আমি আবার সেন্টিগ্রেডে কিভাবে রূপান্তর করবো? এইটাই হচ্ছে বিষয়। তাহলে অ্যালগরিদম কাজ হচ্ছে এটা। এখন অ্যালগরিদমের বৈশিষ্ট্য কি? অ্যালগরিদমের বৈশিষ্ট্য এগুলা। অ্যালগরিদম নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকতে হবে, তারপর নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকতে হবে, বেশি জটিল হতে পারবে না, একদম সিম্পল। এগুলা বলছে সহজবোধ্য, নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে। অ্যালগরিদম নির্বাহের সময়কালে নির্দিষ্ট মাত্রা থাকা উচিত, ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার করা যাবে না, অ্যালগরিদম আউটপুট থাকতে হবে, আর অ্যালগরিদমটা প্রোগ্রামে সমাপ্তি টানতে হবে প্রতিটি অ্যালগরিদম। সিউডোকোড হচ্ছে একটু প্রোগ্রামিং এর ভাষায় অ্যালগরিদম এক ধরনের। মানে অ্যালগরিদম তো আপনারা দেখছেন স্টেপ 1 স্টেপ 2 এবং স্টেপ 5 পর্যন্ত লিখছেন। সিউডোকোডটা হচ্ছে যে কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যালগরিদম বলতে গেলে এটাই বোঝাচ্ছে, আর কিছু না। এখানে একটা উদাহরণ দিছে অ্যালগরিদমের, এডিশন অফ টু নাম্বার, মানে দুইটা নাম্বারের যোগফলের যোগ করার একটা অ্যালগরিদম লেখো। তা আমাকে প্রথমে স্টেপ 1 কি করতে হবে? আপনারা চাইলে স্টেপ 1 এ কি বলে স্টার্ট দিতে পারেন। এখানে এরা স্টেপ 1 এর শুরুতেই ইনপুট নিয়েছে, এ ও বি ইনপুট নিতে হবে। তাই এ ও বি যোগ করে সাম নামক একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ওই ভেরিয়েবলটা এখানে সাম এ প্লাস বি দিতে হবে, সাম প্রিন্ট করতে হবে, আর লাস্টে অ্যালগরিদম সমাপ্ত হবে, মানে এন্ড। তাহলে স্টার্ট এটা দিতে পারেন। এটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট তো বলছিলাম, মানে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ। এগুলো আশা করি পারবেন। এই 19 আসে গেছি, এই সেম। তারপর অ্যালগরিদমের মৌলিক ধারণা, এটা কি দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ, এখানে আরো অ্যালগরিদম মৌলিক ধারণা বলা হয়েছে। অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস হলো গাণিতিক সংজ্ঞার সীমানা, যা তার রান করার সময় সম্পাদিত হয়। এখানে কিছু থিওরিক্যাল কথাবার্তা লিখছে অ্যালগরিদম নিয়ে। গ্রিড অ্যালগরিদম, ডিভাইড অ্যান্ড কনকোয়ার, এগুলো এক একটা অ্যালগরিদমের প্রকারভেদ ধরতে পারেন এক ধরনের। আমি আমার ইয়াতেও লিখছিলাম, কোথায় দেখি আমারটা আছে নাকি। এটা এরে আসি গেছে, কি এরে কেন? আচ্ছা, এটা এখানে কি হচ্ছে, এই ডাটা স্ট্রাকচার একটা প্রবলেম দেখানো হয়েছে। সেটা ডাটা স্ট্রাকচার প্রবলেমটা ডিভাইড করছে, ডিভাইড এন্ড কনকোয়ার যে বিষয়টা করছে, এখানে ডিভাইড করে ফেলছে সব প্রত্যেকটা অংশকে। এখানে এ থেকে জে পর্যন্ত কত অ্যালফাবেট আছে, এখন প্রত্যেকটাকে আমি এগুলোকে প্রবলেম হিসেবে ধরতে পারেন, এগুলোকে সাব প্রবলেম হিসেবে ভাগ করে ফেলছে, শাখা। তারপর সেটাকে কনকোয়ার করছে, মানে কি এটা লোয়ার কেসে ছিল, মানে ছোট হাতের অক্ষরে ছিল এ থেকে জে পর্যন্ত। প্রথমে ডিভাইড করছে, তারপর কনকোয়ার করছে, মানে এগুলোকে বড় হাতের অক্ষরে রূপান্তর করছে, তারপর আবার মার্জ করে ফেলছে। মানে এটা একটা ছোট উদাহরণ দিচ্ছে আপনাদেরকে, মানে কিভাবে করে। প্রথমে ডিভাইড করছে, সেটাকে মানে চেঞ্জ করছে, করার পর যেটাকে বল কনকোয়ার করছে, লাস্টে এটাকে আবার একসাথে মার্জ করছে, মানে পূর্ববর্তী রূপে আনি ফেলছে আবার। কিন্তু এটা একটা সলিউশন। এটা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার চিত্রভিত্তিক রূপ এক ধরনের। ডাইনামিক প্রোগ্রামিং পদ্ধতি ডিভাইড এন্ড কনকোয়ারের মধ্যে সমস্যাকে ছোট থেকে ছোট করে ভাঙা হয়। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে খুবই জটিল, মানে কি বলতেছি, প্রতিনিয়ত চেঞ্জ হয়। ডাইনামিক বলতে তো প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার বিষয়টাকে বোঝাচ্ছে।
এই জন্য ছোট থেকে ছোট ছোট করে ভাগ করতে হয় ওই ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য, না হলে সমস্যা হয়। এটা এতটুকুই, বেশি বড় না। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় অ্যারে লিঙ্ক লিস্ট ট্যাগ, যেটা আমি আমার পিডিএফটা আমার পাওয়ার পয়েন্টে বলছি, আমি এইটা নিয়ে কিছু লিখছিলাম। আমি এটা নিয়ে একটা স্লাইড রেডি করছিলাম, অ্যারে লিঙ্ক লিস্ট এগুলো নিয়ে। স্যার ডাটা স্ট্রাকচার এই কাজগুলো স্যার আমরা প্র্যাকটিক্যালি আমরা কোথায় করা হয় এগুলো? ওগুলো কি আমরা দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে করি নাকি এটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিষয়? ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম খুব একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এটা আমাদের দৈনন্দিন কম্পিউটার প্রোগ্রামে লাগে আসলে। কারণ প্রত্যেক আমরা কম্পিউটার যত কিছু আছে সবকিছু তো ডাটা, ঠিক না? তো ডাটা স্ট্রাকচারের বিষয়টাই তো এটা, ডাটা নিয়ে কাজ করা। আমি ডাটা স্টোর করতেছি, ডাটা, তারপর ডাটা এটাকে কোনো জায়গায় সংরক্ষণ করতেছি, তো ওই ডাটাকে আবার রিট্রিভ করে অন্য জায়গায় ব্যবহার করতেছি, মানে কাজ করতেছি ওই ডাটাকে নিয়ে। তো এটাই হচ্ছে ডাটা স্ট্রাকচারের কাজ, মানে সংরক্ষণ করা, তো ডিলিট করা বা আবার পুনরুদ্ধার করা, এইগুলাই। তো এখন আমরা যে তৃতীয় অধ্যায়টা দেখছিলাম সেটা অ্যারে দেখছিলাম। অ্যারে ডাটা স্ট্রাকচার, একটি অ্যারে ডাটা স্ট্রাকচার কম্পিউটার বিজ্ঞানের একটি মৌলিক ধারণা, যা মেমরি সংলগ্ন ব্লক উপাদানগুলির একটি সংরক্ষণ করে। এটি সূচকগুলি ব্যবহার করে উপাদানগুলিতে দক্ষ অ্যাক্সেসের অনুমতি দেয় এবং ডেটা সংগঠিত এবং ম্যানিপুলেট করার জন্য প্রোগ্রামিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যারে বিষয়টা হচ্ছে আমরা পাইথনে যে লিস্ট দেখছিলাম, ওই একটা লিস্টই দেখছি, সেই লিস্টে হচ্ছে, আর ডাটা স্ট্রাকচারের বাজে সেটা হচ্ছে একটা অ্যারে সংরক্ষণ করা, একাধিক তথ্য একসাথে সংরক্ষণ করা। অ্যারে শব্দের আবিধানিক অর্থ কি হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা, ঠিক আছে? ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াটা, যেটা আমি পাইথন লিস্টের কথা বলছিলাম। সাধারণত একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল সেট বা ডাটা সমষ্টিকে অ্যারে বলা হয়। তাহলে অ্যারে কাকে বলা হয়? প্রথমে লিখবেন অ্যারে হচ্ছে শ্রেণীবদ্ধ একটি সজ্জা, আবিধানিক অর্থ। তো ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। বা আরো বড় করে লিখলে এটা লিখবেন, সাধারণত একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল বা ডাটা সমষ্টিকে অ্যারে বলা হয়। তারপর অ্যারের একটি নাম দেওয়া হয় এবং একটি অ্যারে কয়েকটি উপাদান নিয়ে গঠিত, তা প্রকাশের জন্য নামের সাথে 0, 1, 2, 3 ইন্ডেক্স ব্যবহার করা হয়। একটি অ্যারের প্রতিটি আইটেম 0 দিয়ে শুরু হয়, এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটি অ্যারের আইটেম 0 দিয়ে শুরু হয়। এখানে দিছে, হ্যাঁ এই তো, এখানে এরা 1 দিয়ে স্টার্ট করছে, কিন্তু 0 দিয়ে স্টার্ট করে, স্টার্ট করে হচ্ছে নিয়ম। বেশিরভাগ সবাই 1 দিয়ে স্টার্ট করার ভুল নাই, আমি ভুল ধরতেছি না, কিন্তু 0 দিয়ে স্টার্ট করলে এক ধরনের ভালোই। আমি যখন পড়ছি 0 দিয়ে স্টার্ট করছি সব আমি প্রোগ্রামিং, এই কারণে বলতেছি। তো এখানে এগুলো হচ্ছে অ্যারে এলিমেন্ট। নিশাত, রনি, ববি, বাপ্পি, এগুলো সবগুলো হচ্ছে একটা অ্যারে এলিমেন্ট। আর এই অ্যারে এলিমেন্ট এটা কি স্টুডেন্ট অ্যারে, এটার নাম কি একটা স্টুডেন্ট নামের একটা অ্যারে। আর এটা হচ্ছে এটার ইন্ডেক্সিং, মানে 1 নম্বর ইন্ডেক্সে অ্যারে এলিমেন্ট কি নিশাত, 7 নম্বর ইন্ডেক্সে অ্যারে এলিমেন্ট কি লোকমান, বুঝছেন? এটা হচ্ছে অ্যারে এলিমেন্টের অ্যারেকে এইভাবে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়নি। তারপর আর কি আছে? আচ্ছা, এখানে একটা আমি দিছিলাম, এই তো এখানে, এটা হচ্ছে অ্যারে ডাটা স্ট্রাকচার। এগুলো প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট, আর এগুলো হচ্ছে ইন্ডেক্স। এখানে দেখছি এখানে 0 থেকে স্টার্ট করছে, আমি এই জন্য বলছি 0 থেকে, উদাহরণ হিসেবে আপনারা 0 থেকে স্টার্ট করে দিবেন, ঠিক আছে? আর এটা ওই যেটা আমি বলছিলাম হাসান, করিম, রহিম, যেটা ওখানে বই আসছিল ওইটা। এখন দেখি ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলতে গেলে, একমাত্রা অ্যারে বা লিনিয়ার অ্যারে যেটাকে বলে। যদি অ্যারে নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করে তবে তাকে একমাত্রিক বা লিনিয়ার অ্যারে বলে।
নিম্নের চিত্রে, এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশন বা লিনিয়ার অ্যারে। ঠিক আছে, তারপর আরেকটা আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মানে যেটাকে বলে নন লিনিয়ার, মানে ওটা একমাত্রিক না। যদি অ্যারে নামের সাথে দুই বা ততোধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে তাকে একাধিক মাত্রার নন লিনিয়ার অ্যারে বলা হয়। আর যদি দুইটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করে তাকে দ্বিমাত্রিক বলে, তিনটি হলে ত্রিমাত্রিক। ঠিক আছে, আর এন এন সংখ্যক হলে এন মাত্রিক অ্যারে। দ্বিমাত্রিক অ্যারে গণিতে আমরা ম্যাট্রিক্স এবং কম্পিউটার টেবিলের নামে নামকরণ করা হয়। দ্বিমাত্রিক এবং দ্বিমাত্রিক অ্যারেতে আমরা ম্যাট্রিক্স, গণিতে ম্যাট্রিক্স করছিলাম, ম্যাট্রিক্স। করছি স্যার, হ্যাঁ, করছি স্যার। ওই ম্যাট্রিক্সটা আমরা নাম দিয়ে ওখানে আমরা ইয়া করি, ডাইমেনশন গুলো ইয়া করি স্যার। দ্বিমাত্রিক অ্যারের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স ম্যাথ করে থাকি। মানে বলতে চাচ্ছি আমি, স্যার প্রোগ্রামে যদি আমি ম্যাট্রিক্স ম্যাথ করি তাহলে আমরা দ্বিমাত্রিক অ্যারে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা উদাহরণ হিসেবে বলছি। তো এরপরে আছে লিঙ্ক লিস্ট। হ্যাঁ, এরপরে লিঙ্ক লিস্ট আছে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের আইটেম বা তালিকা নিয়ে কাজ করে থাকি, ওগুলোকে আমরা লিস্ট শব্দ ব্যবহার করা হয়। আর কম্পিউটার মেমোরিতে লিনিয়ার ডাটাকে সংরক্ষণের জন্য পর্যায়ক্রমে মেমোরি লোকেশন ব্যবহৃত হয়, যাতে ডাটার মধ্যে লিনিয়ার সম্পর্ক বজায় থাকে। যখন কোনো ডাটা স্ট্রাকচারের উপাদানসমূহ নির্দিষ্ট ক্রম অনুসারে সজ্জিত থাকে তখন তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। যখন পয়েন্টার বা লিঙ্ক এর মাধ্যমে লিনিয়ার ডাটা সংরক্ষণ করা হয় তখন সেই লিনিয়ার স্ট্রাকচারকে আমরা লিঙ্ক লিস্ট বলে থাকি। একটু আগে আমরা দেখছি এটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তা এরপর যদি আমরা নতুন তিনটি নাম যোগ করে থাকি সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এক ধরনের নতুন তিনটি নাম আমরা যোগ করে দিছি, এই জন্য এটাকে লিঙ্ক লিস্ট বলতেছে। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা লিঙ্ক করছি। ঠিক আছে, সহজ ভাষায় বলছি। আহ এখন লিঙ্ক লিস্ট কেন ব্যবহার করা এটা বলতে পারেন। অ্যারের একটু অসুবিধা আছে, যেমন অ্যারেতে ডাটা, এটা লোড হচ্ছে না কেন, অস্পষ্ট দেখাচ্ছে, দেখি তো এখানে আমার এখানে আছে। হ্যাঁ, আমি এখানে লিখছি। তবে অ্যারে একটি অসুবিধা আছে, সেটা কি, অ্যারেতে ডাটা সংযোজন ও বিয়োজন, মানে সংযোজন মানে যোগ করা, বিয়োজন মানে নিয়ে তুলে ফেলা, তুলনাভাবে কষ্টকর। তাছাড়া যেহেতু অ্যারে সচরাচর একটি মেমোরি ব্লককে দখল করে কাজ করে, সেই হিসেবে ইচ্ছে করলে কিন্তু অ্যারের সাইজ দ্বিগুণ বা তিনগুণ করা যায় না। এই জন্য অ্যারেকে ডেন্স লিস্ট বা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বলে। অ্যারে আরেকটি উপায়ে মেমোরিতে লিস্ট সংরক্ষণের জন্য প্রত্যেকটি উপাদানে একটি নিজস্ব ফিল্ড থাকে, একে লিঙ্ক বা পয়েন্টার বলে। পয়েন্টার লিস্টের পরবর্তী উপাদানের অ্যাড্রেসকে ধারণ করে, কাজে লিস্টের আনুক্রমিক উপাদানের পরস্পর সন্নিবেশিত মেমোরি স্পেস দখলের প্রয়োজন হয় না। এতে লিস্টের সংযোজন ও বিয়োজন কাজটি সহজ হয়ে যায়। তবে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে ডাটা সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে অ্যারে এর তুলনায় লিঙ্ক লিস্ট ব্যবহার করা শ্রেয়। যেটা বলছিলাম, অ্যারের তুলনায় লিঙ্ক লিস্ট কেন ব্যবহার করা শ্রেয়, এই কথাগুলো এখানে বলছে আর এটাই। আচ্ছা, এরপর এগুলোকে আমরা নোট বলে থাকি। এটা একটা লিঙ্ক লিস্ট, কিন্তু লিঙ্ক লিস্টে আমি কি এখানে দিছি এটা, হ্যাঁ দিছি। এখানে যে এই জিনিসটা দেখছেন, স্টার্টিং পয়েন্ট, তারপর এখানে এটা একটা প্রত্যেকটা নোট পয়েন্ট। প্রথম অংশটা হচ্ছে নোট পয়েন্ট ফিল্ড ফর থার্ড নোট, ইনফরমেশন পার্ট অফ থার্ড নোট। এখানে এই প্রথম অংশটা হচ্ছে নোট পয়েন্ট, আর এটা হচ্ছে ইনফরমেশন পার্ট। এখন এই ইনফরমেশন পার্টটা পরবর্তী নোট কিন্তু সংযোজিত। এই নোটটা এই প্রথম নোডের ইনফরমেশন কিন্তু জানে এই নোটটা, তারপর এই সেকেন্ড নোডের ইনফরমেশন কিন্তু থার্ড নোড জানে।
তো থার্ড নোডে ইনফরমেশন ফোর্থ নোড জানে, ঠিক আছে? এগুলোকে নোড সম্বলিত লিঙ্ক লিস্ট বলা হয়। তো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টস, প্রত্যেকটা একে অপরের সাথে কানেক্টেড। তো লাস্টে যখন কোনো আর কানেক্টেড নাই সেটা ক্রস হিসেবে দেখানো হয়েছে। তো এগুলো একটা নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে, অ্যাড্রেস অংশ। এটা একটা ডাটা অংশ, ইনফরমেশন অংশ, একটা অ্যাড্রেস অংশ। লিঙ্ক লিস্টের সুবিধাগুলো লিখবেন, মানে কি কি সুবিধা আছে। লিঙ্ক লিস্টের ডাটা সহজে সাইজ পূর্বে নির্ধারণ প্রয়োজন হয় না, এতে যে কোনো সংখ্যক ডাটা নিয়ে কাজ করা যায়। লিঙ্কে যখন নতুন ডাটা যোগ করা হয় তখন খুব সহজে লিস্টের সাইজ বৃদ্ধি করা যায়, যেটা অ্যারেতে করতে পারি না আমরা, ঠিক আছে? এই জন্যই কেন এত মানে লিঙ্ক লিস্ট ব্যবহার করার শ্রেয় এটা আমরা সুবিধার মাধ্যমে জেনে ফেলতেছি। তারপর এটা হচ্ছে পয়েন্টার, যেটা আমরা দেখছিলাম পয়েন্টের লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি? ট্রাভার্স মানে কি? ভ্রমণ করা বা পরিভ্রমণ করা। তো কিন্তু ডাটা স্ট্রাকচারে আমরা ট্রাভার্সিং বলতে বুঝি লিস্টে সংরক্ষিত সকল তথ্যের পর্যায়ক্রমিক প্রক্রিয়াজাতকরণ এবং এক নোড থেকে অন্য নোডে পরিভ্রমণ করা, মানে পরিভ্রমণ, এটাকে ট্রাভার্সিং বলে ডাটা স্ট্রাকচারের ভাষায়। তো এখন ধরা যাক লিস্ট নামক লিঙ্ক লিস্টটি, যেটা এখানে আছে, ইনফো এবং লিঙ্ক নামক দুটি লিনিয়ার অ্যারে আকারে মেমোরিতে সজ্জিত আছে এবং যা স্টার্ট এবং নাল নামক দুটি পয়েন্টারে দ্বারা নির্দিষ্ট। স্টার্ট পয়েন্টারটি লিস্টের প্রথম উপাদানকে পয়েন্ট করে এবং নাল পয়েন্টারটি পয়েন্টার লিস্টের সমাপ্তি ঘোষণা করে। এটা স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে নাল পয়েন্ট। বিস্তারিত বলছে এখানে, আমি এখানে দিছি। হ্যাঁ, এখন বাস্তবে নাল পয়েন্টারের জন্য 0 বা 1 একটি ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে। চিত্রে নাল পয়েন্টারটি x, এখানে যে আমরা x দেখছিলাম উপরে লাস্টে দিয়ে, এখানে লাস্টে x দেখছি, এটাকে নাল পয়েন্টার বলে, মানে এটা শেষ, এরপর আর নাই, এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে এরকম দেখতে। এটা মৌলিক অপারেশন গুলা দিছে, ইনসারশন, ডিলিশন, এগুলা এটা তেমন ইম্পর্টেন্ট না আমার মতে। সার্কুলার লিঙ্ক লিস্ট আছে। লিঙ্ক লিস্ট ডাবল লিঙ্ক লিস্ট কি আমরা এখানে বলি। ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে বিভিন্ন প্রকৃতির লিঙ্ক লিস্ট যা উভয় দিকে ডাটা চালানো সম্ভব। সাধারণত লিঙ্ক লিস্ট একদিক দিকে চলে, মানে ওয়ান ওয়ে বা ওয়ান ওয়ে রাস্তা যেমন তেমনই। তো ডাবল লিঙ্ক লিস্ট দুটো দিক দিয়ে চলতে পারে, হয় লিস্টের শুরুর দিকে, না হয় লিস্টের শেষের দিকে ডাটা চালানো করা যায়। তা এখন ডাবল লিঙ্ক লিস্ট তিনটি উপাদান থাকে। একটা কি লিঙ্ক, প্রতিটি লিঙ্ক একটি ডাটা জমা করে থাকে যাকে এলিমেন্ট বলে। আর নেক্সট, প্রতিটি লিঙ্কড লিস্টের পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে, এই নেক্সট। আর প্রিভিয়াস মানে পূর্ববর্তী, প্রতিটি লিঙ্ক লিস্টের পূর্ববর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। তাহলে এখানে আমি স্টার্ট বা হেড করলাম,
তারপর নেক্সট হচ্ছে এটা, তারপর বি এর নেক্সট হচ্ছে এটা, সি লিঙ্কের নেক্সট হচ্ছে এটা। এদিকে হচ্ছে নাল, ডি আবার চাইলে সি এর কাছে যেতে পারে, সি এর অ্যাড্রেস ইনফরমেশন নিতে পারে, সি আবার বি এর ইনফরমেশন নিতে পারে, বি আবার এ এর ইনফরমেশন নিতে পারে। তো বলতে গেলে এটা যদি স্টার্ট হয় তাহলে এদিকে নাল, আবার ব্যাক করলে এদিকে আবার এটাও নাল হবে। তার মানে স্টার্টিং পয়েন্ট এবং নাল পয়েন্ট একদিকে এসে যেতে পারে। ঠিক আছে, এটা ডাবল লিঙ্ক লিস্টের একটা সংক্ষিপ্ত উদাহরণ। আচ্ছা, এরপর আছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যার কেবলমাত্র এন্ড থেকে ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে। মানে এন্ড থেকে মানে কি নিচ থেকে করতে পারবে না। এটি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, মানে যে সবার শেষে আসছে সে সবার আগে বের হবে। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম। থরে থরে সাজিয়ে রাখা বই, এটা উদাহরণ যদি রিয়েল লাইফ উদাহরণ দিই, থরে থরে সাজিয়ে রাখা বই, মুদ্রা, পাথর, প্লেট বা কাপড় ইত্যাদি স্ট্যাকের উদাহরণ। বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের মধ্যে বহুল ব্যবহৃত ও বাস্তব ক্ষেত্রে প্রচলিত একটি ডাটা স্ট্রাকচার হলো স্ট্যাক। পূর্বে আলোচনা করা হয়েছে এটি একটি বিশেষ প্রক্রিয়ায় ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে। কোনো লিনিয়ার লিস্টের মধ্যে যে আইটেম বা ডাটাটি সর্বশেষ সংযোজন করা হয়েছে। লিনিয়ার লিস্ট বলতে কোনটা বোঝাচ্ছি? আমরা সিরিয়াল একটা নাম দেখছি, কতগুলো নাম দেখছিলাম, ওটা হচ্ছে লিনিয়ার লিস্ট। তো সবশেষে যে নামটি সংযোজন করা হয়েছে বিয়োজনের ক্ষেত্রে সেই নামটি কিন্তু সবার আগে বিয়োজন করতে হবে বা করতে পারবো। মাঝখান থেকে বা নিচ থেকে কোন ডাটা আইটেম সংযোজন বা বিয়োজন করতে পারবো না। এই জন্য একে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ডাটা স্ট্রাকচার বলা হয়। এইটা উদাহরণ যদি আমি দিই, দেখেন এটা উদাহরণ হচ্ছে এটা প্লেট স্ট্যাক। এখানে প্লেট স্ট্যাক ধরা যায় বা বইয়ের স্ট্যাক ধরা যায়, কতগুলো বই। তো এখন দেখেন এটা প্রথম আমি যদি ফার্স্ট ইন লাস্ট আউট, আচ্ছা এখানে দুইটা দিছি, আমি তো বলছিলাম লাস্ট ইন ফার্স্ট আউট, এটা ফার্স্ট ইন লাস্ট আউট দুই রকম করা যায়। যে প্রথম আছে সে সবার আগে যাবে বা যে সবার শেষ আছে সে সবার আগে যাবে। তো মানে কি, এই স্ট্যাকের কনসেপ্টটা দেখেন, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। 1 নম্বর সবার নিচে, 2 নম্বর এর উপর, 3 নম্বর এর উপর, 4 নম্বর এর উপর। এখন এরপর আসবে 5 নম্বর। ঠিক আছে, তো সবার শেষে কে আসছে? 4 আসছে। আমি যদি 4 কে মানে এখান থেকে আমি যদি কি বলি 3 কে সরাইতে চাই, তাহলে আমাকে আগে 4 কে সরাইতে হবে, তারপর আমি 3 কে সরাইতে পারবো। তাহলে সবার শেষে যে আসছে সে কে? 4 আসছে। এই জন্য লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবার শেষে আছে তাকে সবার আগে বের করতে হবে, তারপর আমি পরবর্তী সংখ্যাগুলোকে বের করতে পারবো বা পরবর্তী উপাদানকে বের করতে পারবো। এটা হচ্ছে রিয়েল লাইফ কনসেপ্ট এই স্ট্যাকের। তারপর আরেকটা হচ্ছে পুশ এন্ড পপ বিষয়টা। এখানে আপনারা খেয়াল করবেন, এখানে পপ করছে, পপ মানে হচ্ছে ডিলিট করে দেওয়া বা সরিয়ে ফেলা। পুশ মানে হচ্ছে ইনসার্ট করা, মানে অন্তর্ভুক্ত করা। এই পুশ এন্ড পপের মানে হচ্ছে এটা। লিনিয়ার বা একমাত্রিক ডাটা স্ট্রাকচারে সাধারণত দুটি বিশেষ অপারেশন থাকে, একটা ডাটা সংযোজন যেটা হচ্ছে পুশ, আর একটা ডাটা বিয়োজন আর সেটা হচ্ছে পপ। পুশ কোনো নতুন বার্ন বা ডাটা সংযোজন করার পদ্ধতিকে পুশ বলে, আর পপ হচ্ছে ডাটা বিয়োজন করাকে। পুশ এর ন্যায় পপ অপারেশন শুধুমাত্র স্ট্যাকে স্থান থেকে সংগঠিত হয়ে থাকে। পুশ ও পপ অপারেশন দুটি স্ট্যাক ও কিউ নামক ডাটা স্ট্রাকচারের সাথে সম্পৃক্ত। আমরা স্ট্যাক তো দেখলাম, কিউ একটা আছে, কিউ নামক একটা ডাটা স্ট্রাকচার আছে, অপারেশন শেখানো পুশ এন্ড পপ ব্যবহার করা হয়। এখন কিউ কি? কিউ মূলত একটি লিনিয়ার লিস্ট। স্ট্যাক বলতে একটা প্লেট বইয়ের সারিবদ্ধ বইয়ের বা প্লেট এরিয়া, কিন্তু কিউকে আপনারা একটা লাইন ধরতে পারেন। মূলত একটা লিনিয়ার লিস্ট যা এক প্রান্ত থেকে ডাটা বিয়োজন করা যায় তাকে ফ্রন্ট বলা হয়, আর অন্ত প্রান্তে ডাটা সংযোজন করা হয় তাকে রিয়ার বলা হয়। তো ফ্রন্ট এবং রিয়ার, এই জন্য একটি লিনিয়ার লিস্টকে কিউ হিসেবে বর্ণনা করার সময় ফ্রন্ট এবং রিয়ার টার্ম দুটি ব্যবহার করা হয় কিউ যখন আমরা কথা বলবো।
এমনকি কিউতে প্রথমে যে উপাদান রাখা হয় তাকে কি বলে, ফ্রন্ট বলে, আর সর্বশেষ উপাদান রাখা হয় তাকে রিয়ার বলে। আমি যদি রিয়েল লাইফ উদাহরণ দিই, আপনি একটা টিকিট কাউন্টারে যাচ্ছেন, টিকিট কাউন্টারে যে সবার আগে যাবে সেই তো টিকিট পাবে, তো সে হচ্ছে ফ্রন্ট, যে সবার আগে ফ্রন্ট। আমি সবার শেষে গেছি, তাহলে আমি হচ্ছে রিয়ার, আমি রিয়ার স্থানে আছি, সবার লাস্টে। তো এটার বিষয়টা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে প্রথমে আছে সেই প্রথমে বের হবে, এটা হচ্ছে এরকম, যে প্রথমে আছে দুই চলে গেছে, তারপর ফ্রন্ট হেড, তারপর 3 4 5 6 7 8 হচ্ছে রিয়ার, এরপর 9 আসতেছে, তাও এরকম যাবে। এটা হচ্ছে এটার উদাহরণ, টিকিট কাউন্টার যেটা বলছিলাম আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত করি, আশা করি সবাই বুঝছেন। নেক্সট ক্লাসে আমরা আরো পরবর্তী অধ্যায়গুলো দেখবো, এরপর আমরা প্র্যাকটিক্যালে যাব আস্তে আস্তে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আমাদের স্যার এই ডাটা স্ট্রাকচারে কয়টা ক্লাস করবেন স্যার? আজকে প্রথম ক্লাস হয়েছে, আরো 3টে ক্লাস ধরেন না, 3টে ক্লাস নেবে। আচ্ছা স্যার, স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কখন হতে পারে, এটা কি কোনো নোটিশ আসছে? আমি যতটুকু শুনছি আগস্টের লাস্টের দিকে হতে পারে। জি স্যার, এর মধ্যে কি আমাদের